নারায়ণগঞ্জে গ্যাস লাইনে লিকেজে ছড়াছড়ি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নির্বিকার তিতাস কর্তৃপক্ষ, অভিযোগ স্থানীয়দের। এই লিকেজগুলো এমন একটা পর্যায়ে ধারণ করছে, বিভিন্ন এলাকায় অল্প কিছু সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যখনই বিস্ফোরণ ঘটে তারা তাদের দায় নিতে চায় না। হামও উপসর্গে ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। সিলেট ও ময়মনসিংহে প্রাণ গেল আরো ৩ জনের। বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড়। লেবাননে বিমান হামলায় নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে আনার আর্জি স্বজনদের। খুলনার উপকূলীয় অঞ্চলে ২০,০০০ পানির ট্যাঙ্ক বিতরণে অনিয়ম। বৃষ্টির জল সংরক্ষণে বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও টাকা আদায়ের অভিযোগ। আমাদের জলের যে শুকনো জল এবং পানির যে অভাব, এটা কারোর বলে বোঝানো যাবে না। আমরা গরিব মানুষ, টাকাও দিতে পারি না, কিন্তু আমাদের ট্যাঙ্কি হয় না। টাকা ৫,০০০ নিয়ে ২,০০০ নিয়ে ওই অনেকের দিছে। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। একের পর এক গ্যাস বিস্ফোরণে আতঙ্কের জনপদ হয়ে উঠছে নারায়ণগঞ্জ। ২৪ ঘন্টার ব্যবধানে ২টি বিস্ফোরণে প্রাণ গেছে একজনের, দগ্ধ ৮ জন কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। স্থানীয়দের অভিযোগ, সংযোগ স্থাপনের পর গত ৪০ বছরেও না হয়েছে সংস্কার, না হয়েছে কোনো নিরীক্ষা। কোথাও গ্যাস লিকেজের খবর জানালেও তা ঠিক করতে অনীহা প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, শীতলক্ষা নদী ঘেঁষা ঘনবসতিপূর্ণ এক জনপদ। সন্ত্রাসী হামলা, খুনোখুনি কিংবা রাজনৈতিক নানা কারণে নারায়ণগঞ্জ সবসময় ছিল আলোচনায়। তবে বিগত কয়েক বছর ধরে সে সব কিছু ছাপিয়ে গেছে গ্যাস বিস্ফোরণের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাসের সঞ্চালন লাইনগুলো ৪ দশক পুরনো। বাৎসরিকভাবে করা হয় না কোনো নিরীক্ষা। বহু স্থানে ভঙ্গুর পাইপ থেকে হয় গ্যাস লিকেজ। সেই বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সুরাহা মেলে না অভিযোগ বাসিন্দাদের। ৩০-৩৫ বছর আগের যে লাইনগুলো ঢুকেছে, সেই লাইনগুলোর মধ্যে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় লিকেজের সৃষ্টি হয়েছে। এই লিকেজগুলো এমন একটা পর্যায়ে ধারণ করছে, বিভিন্ন এলাকায় অল্প কিছু সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতেছে। তিতাসের কমপ্লেন জানাইছে, হেরা কোনো কিছু করে নাই বাবা। ৭৫ মাইরা জোড়া লাগাইছে হেরা, আর ছোট লিকেজ গেলে সেগুলি কোনো কাজ করে নাই। ৩০-৪০ বছর আগে যে গ্যাস লাইনগুলো দিয়ে গেছে, সেই গ্যাস লাইনগুলো এখন পর্যন্ত আর নতুন করে কোনো পদক্ষেপ নেয় নাই। শুধু পুরনো লাইনই নয়, অবৈধ সংযোগের ঘটনাও কম নয়। সেসব সংযোগ স্থাপনে ব্যবহার করা হয় নিম্নমানের পাইপ ও রাইজার। এতে প্রতি বছরই ঘটছে গ্যাস বিস্ফোরণে প্রাণহানির ঘটনা। দগ্ধ হয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করেন। তবে তিতাস কর্মকর্তার দাবি, তিতাসের যতটুকু দায়িত্ব তা পুঙ্খানুপুঙ্খভাবেই পালন করা হয়। অন্যান্য সংস্থা দায়িত্ব এড়াতেই তিতাসের উপর দায় চাপায়। পরিষ্কারভাবে জানতে পারি যে তিতাস গ্যাসের যে লাইন, সেটি অনেক পুরনো। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যখনই বিস্ফোরণ ঘটে তারা তাদের দায় নিতে চায় না, দায়টি অন্যভাবে তারা কাটানোর চেষ্টা করে। আমরা বারবার বলার পরেও তিতাস গ্যাস সেই দিকে কোনো দিকে নজর দিচ্ছে না। বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ব্যবহারের পরে আগুনে এটা ব্যবহার করার ফলে কিন্তু সেই জায়গাগুলো লিকেজ হয়ে যায়। গ্যাসের যে ধর্ম, সে যদি কোথাও ফাঁকা না থাকে, বাইরের বাতাস যদি ভিতরে প্রবেশ করার জায়গা না থাকে, ভেন্টিলেশন যদি না থাকে, সেখানে কিন্তু আগুনের একটু স্পার্ক পেলেই সেটা কিন্তু একটা বড় বিস্ফোরণ সেখানে ঘটে। রাজার পর্যন্ত আমাদের কাজ, রাজারের কোনো লিকেজ আসছে কিনা, রাজার পর্যন্ত, রাজারের পর যে হাউস লাইন, সেটার দায়িত্ব কিন্তু গ্রাহকের উপর বর্তায়। তবুও এখানে বিষয়টা বলি, গ্রাহক অনেক সময় চুলা বন্ধ না করে ঘুমিয়ে যায়। সকালের দিক দিয়ে যখন সে লাইন প্যাক হয়ে থাকে গ্যাসটা, সকালের দিক দিয়ে যখন সে চুলা জ্বালাতে যায়, অথবা সিগারেটের জন্য হোক, অথবা অন্য কোনো কয়েল জ্বালানোর জন্য হোক, যে কোনো কারণে যদি যখন আগুন ধরে, তখনই এটা বিস্ফোরণ ঘটে। ২৪ ঘন্টার ব্যবধানে গ্যাস বিস্ফোরণে ৮ জন দগ্ধ এবং ১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ইউএনও।
তিতাস আছে, তিতাসের সাথে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, যেহেতু লাইনগুলো দীর্ঘদিনের পুরনো লাইন। ফায়ার সার্ভিসের যেটা তথ্য আমরা পেলাম, যেমন গতকালকের যে ঘটনাটা বললেন, ওখানে গ্যাস লাইন লিকেজের একটা আলামত আমরা পেয়েছিলাম ফায়ার সার্ভিসের সূত্র মতে। তো আমরা তিতাসের সাথে এটা নিয়ে আমরা বসবো। 2020 সাল থেকে চলতি বছর পর্যন্ত নারায়ণগঞ্জে শুধু গ্যাস বিস্ফোরণেই প্রাণ গেছে প্রায় 100 জনের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হামো উপসর্গে 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই প্রাণ গেছে 2 জনের। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে মৃত্যু হলো 28 জনের। 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 54 জন। মোট চিকিৎসাধীন 289 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছেন 26 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 96 জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে মেঝে কিংবা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। সিলেটে হামের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, হামো উপসর্গে শিশু মৃত্যু তো বাড়ছেই, এর কারণ কি বলছেন চিকিৎসকরা, জানাবেন আমাদের। রাব্বি, আপনি ঠিকই বলেছেন। হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর যে মিছিল সিলেটে, সেই মিছিলে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর নাম লিখেছে। এই নিয়ে এই মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28-এ। এবং এই যে 28 জন শিশু মারা গেছেন, তাদের বেশিরভাগই কিন্তু তাদের বয়স 1 বছরের কম। এবং যারা শিশু বিশেষজ্ঞরা আছেন তারা যেটি বলছেন যে যেহেতু হাম খুবই সংক্রামক একটি রোগ এবং এটি যদি টিকা না নেওয়া থাকে তাহলে এটি যে কোনো সময় আসলে শিশুদের শারীরিক নানা জটিলতা, অর্থাৎ এবার যাদের হাম হচ্ছে তাদের নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং সর্বশেষ হার্ট ফেলিয়ারের মতো ঘটনা ঘটছে, যাতে করে মৃত্যু হারটা কিন্তু বাড়ছে। এবং শিশু বিশেষজ্ঞরা বলছেন যেহেতু গত 2 বছর টিকা নিয়ে ব্যবস্থাপনা ছিল, শিশুদের টিকা দেওয়া হয়নি, যার কারণে শিশুদের মধ্যে এই হামের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি গড়ে উঠেছিল এর আগের সময়গুলোতে, গত 2 বছরে সেই টিকা না দেওয়া সেটি গড়ে ওঠেনি। যার কারণে এবার একদিকে যেমন রোগীর সংখ্যা বেশি, ঠিক একইভাবে রোগী মৃত্যুর যে হারটা, সেই হারটাও বেশি। আমরা এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আজকে এখানে তুলনামূলক গত 1 সপ্তাহের ব্যবধানে ভর্তি রোগীর সংখ্যা কম। তার মূল কারণ হচ্ছে গতকাল বিকেল থেকেই সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের জন্য পূর্ণাঙ্গ একটি ওয়ার্ড আসলে তৈরি করা হয়েছে। এবং সেই হামের যে পূর্ণাঙ্গ ওয়ার্ডের কারণে সেখানে নতুন করে আসলে আরও 27টি শয্যা তৈরি করা হয়েছে। এবং এতে করে এই যে এখানকার রুগীর যে চাপ, সেই চাপ কিছুটা কমেছে। তবে যেই রুগীরা ছাড়া পাচ্ছেন তার চেয়ে দ্বিগুণ রুগী আসলে প্রতিদিন ভর্তি হচ্ছে। আমরা একজন অভিভাবককে দেখছি, একটু যে আপনার সাথে কথা বলি, কি কি আসলে শারীরিক জটিলতা তৈরি হয়েছিল আপনার? স্যার, যে প্রথমে একটু নিউমোনিয়া হয়েছিল, পরে আসছিলাম নিয়ে পরে হাম, এখানে চিকিৎসা চলতে স্যার হামের। এবং এই যে মানে প্রথমে জ্বর উঠেছিল বা এরকম রেশ কিছু জ্বর আসছিল, পরে স্যারে বলছে যে নিউমোনিয়া দেখানোর পরে বলছেন যে বলে হাম হয়েছে। নিশ্চয়ই আসলে অভিভাবকের যে কথায়, সেই কথায় শুনছিলেন যে, এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এই যে শিশুদের যে প্রাথমিকভাবে জ্বর হচ্ছে, পাশাপাশি শরীরে গুটি গুটি রেশ হচ্ছে, তখনই আসলে যাতে চিকিৎসকের শরণাপন্ন হন, কারণ দেরি করে শিশুরা আসে, তাদের শারীরিক জটিলতা বাড়ছে, এতে করে মৃত্যু হারের সংখ্যাও কিন্তু তখন বাড়ে। রাব্বি। নাবিল, আপনাকে ধন্যবাদ। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে শোকের মাতম। কোনো সান্ত্বনাতেই থামছে না স্বজনদের আহাজারি। নিহতদের মধ্যে শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামে, আর নাহিদুল ইসলাম নাহিদের বাড়ি আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে। দুজনের মৃত্যুর খবরে এলাকা জুড়েই শোকের ছায়া। এর আগে সোমবার লেবাননের নাবাতিয়া এলাকায় স্থানীয় সময় দুপুর 12টা নাগাদ বিমান হামলা চালায় ইসরায়েল। নিহত হন 2 বাংলাদেশি প্রবাসী, নাহিদ ও শফিকুল। বর্তমানে নাবাতিয়ার নবিহ বেররি হাসপাতালে রাখা আছে তাদের মরদেহ। আনুষ্ঠানিক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ঋণ ছিল বলে তাই আমার বাপ কইতেছে আমি কয়দিন খাইয়ে আসি, আমি ঋণ শোধ করবো রে। আমি বাড়িকে ফোন দোবানে কাজে ঢুকি, আমি ফোন দোবানে দিলেই তোমরা কথাবার্তা বলি আনে বলি, সে ফোন আর দিল মাত্র কদিন দিল, সে আমার মা জানে, আমার কাছে দিইনি, মার কাছে দিল।
এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, শোকার্ত স্বজনরা কি বলছেন আর মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন আমাদের। রাবি, এর আগে আমি ছিলাম শফিকুল ইসলামের বাড়িতে, নিহত যার বাড়ি ভালুকা চাঁদপুরে। সেখানকার আগের খবরগুলোতে জানিয়েছিলাম যে শোকার্ত পরিবার স্বজনরা সমবেদনা জানানোর জন্য ছুটছেন। আমি এখন রয়েছে আশাশুনি উপজেলার কাদাকাটি এলাকার যে নাহিদ ইসলাম, সেই নাহিদ ইসলামের বাড়িতে। এই বাড়িতেও কিন্তু একই ধরনের শোকের আবহ চলছে। পরিবার শোকার্ত, তার মা কিন্তু বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন কান্নাকাটি করতে করতে। এবং যেটি দুই পরিবারই দেখছি, দুই পরিবারটি হতদরিদ্র পরিবার, ধার দেনা ঋণগ্রস্ত হয়ে কিন্তু তাদের সন্তানকে 2 মাস আগে লেবানন পাঠিয়েছিলেন। এবং এই যে ঘটনা, একটু তার বাবার সঙ্গে কথা বলতে চাই যে আপনি কিভাবে আপনার ছেলেকে পাঠিয়েছিলেন বিদেশে? আমার ছেলে বিদেশ যা চাইল, আমি টাকা পয়সা সুদি করে নিয়ে ঋণ করে নিয়ে আমি দেশে ছেলে বিদেশ ফেরাইছি। বিদেশে গেছে, এখন সে ঋণ সুদের টাকা স্বামীজি থেকে কিছু টাকা তুলি আমি এক জায়গা করে ও দেশে বিদেশ গেছে। রাব্বি, শুনছিলেন পাশাপাশি যেটি জানতে চাচ্ছিলেন যে মরদেহ ফেরার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত শফিকুল ইসলামের বাসায় এসেছিলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকল আইনি প্রক্রিয়া রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে, তারা কিন্তু সেটি চেষ্টা করবেন এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আমাদেরকে। রাব্বি। আকরাম, আপনাকে ধন্যবাদ। এক ফোঁটা সুপেয় পানির মূল্য যে কত তা হারে হারে টের পান খুলনার উপকূলীয় এলাকার বাসিন্দারা। বিকেল হওয়ার আগেই কলস নিয়ে ছুটতে হয় খাবার পানির খোঁজে। সংকট মেটাতে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও টাকা নেয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। বেলা পড়তেই দুশ্চিন্তার ভাঁজ ষাটোর্ধ্ব রাধিকা রায়ের কপালে। এখনই ছুটতে হবে কলসি নিয়ে। সন্ধ্যার আগেই আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে পানি আনতে। না পারলে পানি ছাড়াই কাটাতে হবে একটি দিন। খুলনার পাইকগাছার দেলুটি গ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সেখানে রাধিকার মতো শত শত মানুষ ছুটে আসেন পানি নিতে। আমার ডেলি জল নিতে আয়, 1 কলসি করি। 1 কলসি জল তো হয় না, তাও আবার অনেক সময় কষ্ট করি। আমি আসছি এখান থেকে প্রায় 1 কিলোর আপে আর কি। আমাদের জলের যে সুপেয় জল এবং পানির যে অভাব, এটা কারোর বলে বোঝানো যাবে না। বৃষ্টির পানি সংরক্ষণের এই ব্যবস্থা অন্য এলাকা বা উপজেলায় নেই, তাই এলাকাবাসীর ভরসা পুকুর। একটি মিঠা পানির পুকুর থেকে পানি আনতে সময় ব্যয় হয় 1 ঘন্টারও বেশি। হাঁটতে হয় মাইলের পর মাইল। সব কাজ বাদ দিয়ে পানির পেছনে ছুটতে হয় নারীদের। খালি কলস নিয়ে ফিরে যাচ্ছি, যদি এখন পানি না আনতে পারি তাহলে একজনের শরীরকে এক জায়গায় নিয়ে রাখতে খাতে হবে। মনে করেন 1 গ্লাস পানি যদি রাস্তার মানুষ খাতে চায়, তো আমরা বলি যে পানি না চাই, যদি ভাত চান তা ভাত দেবো, কিন্তু পানি আমরা দিতে পারবো না। কয়রা, পাইকগাছা ও দাকব উপজেলায় খাবার পানির সংকট মেটাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 2017-18 অর্থ বছর থেকে পর্যায়ক্রমে 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করা হয়েছে। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও জনপ্রতি 8 থেকে 10,000 টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। যারা টাকা দিতে পারেননি তাদের ট্যাঙ্ক দেওয়া হয়নি এমন অভিযোগও রয়েছে। পেয়েছি টাকার মাধ্যমে, ধরো এরা টাকা নিয়েছে 4500 প্রথম, তারপরে নিয়েছে 1700। আমরা গরিব মানুষ, টাকাও দিতে পারি না, কিন্তু আমাদের ট্যাঙ্কিও হয় না। টাকা দিছি ওই মেম্বার চেয়ারম্যানের কাছে দেয়া বললি ওই তারা মেম্বারের অধ্যক্ষ। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের প্রতিনিধিরা টাকা নিয়ে ট্যাঙ্ক বিতরণ করেছেন বলে দাবি তাদের। টাকা 5,000 নিয়ে 2,000 নিয়ে ওই অনেকের দিছে, সেটা আগের সময় হয়েছে, কিন্তু পরবর্তীকালে আর সেটা হয়নি। আমাদের কাছে এসে বলেছে যে অমুক এমপির লোক, তার কাছে আমি এই টাকাটা দিয়েছি, দেখি আমরা একটা পানির ট্যাঙ্কি পাই কিনা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তা ট্যাঙ্কের জন্য টাকা নেওয়ার সুযোগ নেই বলে দাবি করেন এই কর্মকর্তা।
দেখা যাচ্ছে ওয়াটসন কমিটি এমন লোককে চেনেই না, সে যে বলতেছে যে আপনি এই টাকাটা দেন, আমি করে দিচ্ছি, আমি তো অমুকের। এতে ওয়াটসন কমিটিও একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আমরাও অনেক জবাবদিহির ভিতরে আসতে বাধ্য হচ্ছি। খুলনার উপকূলীয় এই অঞ্চলে সুপেয় পানি সংগ্রহের এই সংগ্রাম নিরন্তর। এক কলস পানির জন্য ছুটতে হয় মাইলের পর মাইল। দ্রুত টেকসই সমাধান না হলে এই সমস্যা আরও ঘনীভূত হবে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন, বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময়ে কাঠধারী সাগরগামী জেলেদের দেয়া হয় মাসে জনপ্রতি 40 কেজি হারে সরকারি ভিজিএফ চাল সহায়তা। তবে সরকারের এই সুবিধা পান না সাতক্ষীরার 1000 জেলে পরিবার। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, তাই নদীর ধারে অলস সময় পার করছেন তালার রতন বিশ্বাস। 55 বছর ধরে সাগরে মাছ শিকার করে চলে জীবন জীবিকা। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তার। 71 থেকে সাগরে যাচ্ছি, আয় রোজগার আমাদের ওই সাগর ছাড়া আর কিছু নেই। এখন সরকার না দিলে আমরা কোথায় পাবো? এখন তো আমাদের ওই তখন মারা গেলেই সে কিন্তু আর আমাদের কিচ্ছু দেয় না। তালার বাউখোলা ও পরানপুর গ্রামে শতাধিক জেলে পরিবার, রোজগারের পথ বন্ধ। সবার অভিযোগ সরকারের দেয়া ভিজিএফ সহায়তা মিলছে না, পরিবারগুলো অসহায়। আমাদের একমাত্র জালের ব্যবসা ছাড়া কোনো ব্যবসা নেই, আর আমরা তো কোনো সরকারি অনুদানও পাইনি। কোনোদিন এই সহায়তা দেয়নি বা কেউ আসেওনি এই পর্যন্ত। মৎস্য বিভাগ বলছে উপজেলায় সাগরগামী জেলের সংখ্যা 989 জন। এসব পরিবারের জীবন জীবিকা সাগরে মাছ ধরার উপর নির্ভরশীল। এসব জেলেদের মনে শুধু হতাশা আর হাহাকার। সরকারি সহায়তার দাবি তাদের। সরকার যদি আমাকে পক্ষ থেকে যদি একটু সহযোগিতা করে, তাহলে আমরা কঠিনভাবে আমরা একটুখানি মানে দুটো ডাইল ভাত খাইতে পারবো। আমরা 1000 পরিবার তালা উপজেলায় কোনো অনুদান আমরা পাই না। সরকারি সহায়তা না পাওয়ার কারণ জানতে চাই আমরা। উপজেলা কর্মকর্তা জানালেন তিনি নিজেই খুঁজছেন কারণ। কেন পাচ্ছে না এটা হয়তো আমি অনুসন্ধান করে এখনো কারণ খুঁজে পাইনি। সার্বিকভাবে সব দিক দিয়ে চেষ্টা করছি আর কি, আশা করতেছি খুব দ্রুত আমরা সুফল পাবো। তবে তারপরেও আমার মনে হয় যে আমাদের যে জেলেগুলো যারা আছে তারা বঞ্চিত হচ্ছে। তালিকা ও নৌকা নিবন্ধন না থাকায় এত বছর সরকারি সুবিধা বঞ্চিত ছিলেন তালার জেলেরা। এখন তালিকা প্রস্তুত, তবে এটি আগেই করা উচিত ছিল বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। তালিকাভুক্ত করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যে যথাযথ আমরা ফর্মালিটি মেনটেন করে আমরা পাঠিয়েছি এবং আশা করা যায় এখন থেকে তারা এই ভিজিএফে আওতাভুক্ত হবে এবং তারা ভিজিএফটা পাবে। জেলায় সাগরগামী জেলে 13,954 জন। সরকারি সহায়তা পাচ্ছেন 12,879 জন। এবছর সরকারি বরাদ্দ 995 মেট্রিক টন চাল। এবারও বঞ্চিত তালা ও কলারোয়া উপজেলার জেলেরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।